এটা হচ্ছে m1 ভরের বস্তু আর এটা হচ্ছে m2 ভরের বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এখন এই যে দূরত্বটা আমরা কাউন্ট করছি, এই দূরত্বটাকে আমরা ধরবো এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত। মানে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে আসলে এটা এটার কেন্দ্র থেকে এটা কেন্দ্র বরাবর কাজ করে। সুতরাং এদের মধ্যবর্তী দূরত্বটা ধরবো এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত, এটাকে আমরা ধরে নিলাম আর। ঠিক আছে, তো এখন মহাকর্ষ বলের যে সূত্র অনুযায়ী আমাদের এটা হচ্ছে যে তার এই, মানে M1 বস্তুর কেন্দ্র থেকে M2 বস্তুর কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আর ধরবো। হ্যাঁ হ্যাঁ আর ধরবো এখানে আমরা, মানে এটার এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র বরাবরই আকর্ষণ বলটা কাজ করবে, বিষয়টা বুঝছো কিনা? এখন কথা হচ্ছে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা মূলত এদের ভরের গুণফলের সমানুপাতিক। এই m1 আর m2 এর ভরের গুণফলের সমানুপাতিক, বিষয়টা ক্লিয়ার? এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব আছে, একটু খেয়াল করে, এদের যে মধ্যবর্তী দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে সমানুপাতিকের উল্টাটা। সমানুপাতিক মানে হচ্ছে যে তুমি যদি এখানে ভর বৃদ্ধি করো তাহলে তোমাকে বল বাড়বে, অথবা যদি, হ্যাঁ, তুমি যদি ভর কমাই দাও তাহলে কি বল কমে যাবে। আর এখানে যদি তুমি দূরত্ব বাড়াও তাহলে বল কমে যাবে, আর দূরত্ব কমালে বল বাড়বে। আমি আবার একটু রিপিট মানে করতেছি যে সমানুপাতিক মানে হচ্ছে সমান অনুপাতে বাড়বে অথবা কমবে, এটা বাড়ালে এটাও বাড়বে, এটা কমালে এটাও কমবে। আর আমি এখানে ভর বাড়ালে বল বাড়বে, ভর কমালে বল কমবে, এরকমের। আর যদি দূরত্বের ক্ষেত্রে আমি যাই, সেক্ষেত্রে আমি যদি দূরত্বটাকে বাড়াই তাহলে বলটা কমে যাবে, আর দূরত্বটা যদি কমায় তাহলে বলটা বেড়ে যাবে। এটার উল্টাটা জাস্ট, এটা হচ্ছে সমানুপাতিক আর এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। বিষয়টা বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এই দুইটা সমীকরণকে আমরা যদি একত্রে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, দেখো। হুম, যে এফ সমানুপাতিক m1 m2 ইন্টু 1/r², এভাবে লেখা যায় কিনা? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, বা এফ সমানুপাতিক m1 m2/r²। এখন এই যে সমানুপাতিকটা যদি আমি উঠাইতে চাই তাহলে সমানুপাতিক উঠাইলাম, এখানে এটা সমানুপাতিক ধ্রুবক আমাকে ইউজ করতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে জি। বিষয়টা ক্লিয়ার কিনা? এই সমানুপাতিক চিহ্ন উঠে আমি যদি সমান চিহ্নটা এখানে বসাইতে যাই তাহলে আমাকে একটা ধ্রুবক এখানে মানে নির্দিষ্ট একটা মান আমাকে ইউজ করতে হবে, এবং সেটা হচ্ছে জি বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় এটাকে, এটার মান আছে আমি বলে দেবো এখন। তাহলে ব্যাপারটা হবে এরকমের m1 m2/r²। এখানে আসলে এই জি এর মানটা হবে 6.67 ইন্টু 10⁻⁻11। স্যার, এটা তো নির্দিষ্ট মান। একদম নির্দিষ্ট মান। এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা আসলে কাহিনীটা কি? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা, এই রাফিন, খেয়াল করো একটু। নাজেব, নাজেব আসো। জি স্যার। দেখো আমি যদি এখন এখান থেকে, এটা হচ্ছে আমার মহাকর্ষ বলের সূত্র, দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেই বলের পরিমাণটা হবে এরকম, এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2/r²। এখন আমাকে নাজিব জিজ্ঞেস করছে যে স্যার জি এর যে ভ্যালুটা আপনি দিলেন এটা কি কোনো একক নাই? আচ্ছা, জি এর এককটা আমরা একটু বের করতে পারি কিনা একটু দেখি তো। আমি যদি সূত্রটাকে একটু খেয়াল করো, আমি যদি সূত্রটাকে এভাবে লিখি যে f is equal to g into, খেয়াল করো আমি যদি লিখি m1 m2/r², এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা এখন দেখো। m1 m2/r² is equal to f। আচ্ছা, এই দ্বিতীয় লাইনটা তোমরা বুঝছো কিনা? আমি জাস্ট এই লাইনটাকে ঘুরাই দিচ্ছি আর কিচ্ছু না। যদি f ইজ ইকুয়াল টু এটা হয় তাহলে h ইজ ইকুয়াল টু এটা, আর জিটা এখানে থাকা মানে উপরে থাকা, জিটা পুরো এটার সাথে গুণ থাকা মানে উপরে থাকা, কারণ আমরা জানি কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তার মানে 1 আছে, তার মানে নিচে একটা 1 আছে। ও আসলে উপরের সংখ্যা, উপরে এটার সাথে গুণ যায় সবসময় ভগ্নাংশের এরকম থাকলে, এটা তোমরা সবাই জানো।
তাই না? তাহলে এখন আমি এখান থেকে জি এর ভ্যালুটা আসলে বের করব। জি এর সূত্রটা কি হবে আসলে এখানে দেখো। তাহলে আমি যদি এবার বলি এই m1 m2 এখানে উপরে আছে, ওই পাশে যাই কোথায় চলে যাবে? নিচে যাবে স্যার। এক্স্যাক্টলি দ্যাট। তাহলে উপরে থাকবে হচ্ছে এফ, আর নিচে যাবে হচ্ছে m1 m2, আর আর স্কোয়ারটা কোথায় চলে যাবে? নিচে আছে, উপরে চলে যাবে, তাই তো? এখন এটার এককটা যদি ওইভাবে আমরা জি লিখি, স্যার। দেখো উপরে কি কি আছে? বল আছে, তাই না? আমি যদি এককটা এইভাবে একটু লিখি, উপরে বল আছে, বলের একক হচ্ছে নিউটন, উপরে হচ্ছে তোমার আর আছে, আর এর একক হচ্ছে মিটার, যেহেতু আর দুইটা আছে এজন্য হবে মিটার স্কোয়ার, আর নিচে ভর দুইটা আছে এজন্য হবে কেজি স্কোয়ার। তাহলে এখন কেজি স্কোয়ারটাকে যদি আমরা উপরে, এই নিচে আছে যেহেতু, উপরে আনি লিখি, তাহলে সেটার মানে এই যে তোমার পাওয়ারটা কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায় না? ইনভার্স হবে স্যার, ইনভার্স। ইনভার্স হয়ে যায় না? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই যে নিশাদ, বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এককটা আসলো, এটা আসলে কিন্তু জি এর একক, এই যে এটা এটুকুর অংশ, বুঝছো কিনা? তাহলে জি এর এখানে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে? স্যার এখানে কি স্যার আমাদের বলটা দেওয়া থাকবে, তারপর আমরা এই জি এর মানটা বের করব নাকি না না স্যার না, অন্য কোনো ভাবে? এটা যে কোনো মান, তোমাকে জি এর মানটা তো দেওয়াই আছে এখানে, মহাকর্ষ, এটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, মানটা তো দেওয়াই আছে। তোমাকে হয়তো বল বের করতে বলতে পারে, অথবা যে কোনো একটা বস্তুর ভর বের করতে বলতে পারে, অথবা তাদের মধ্যবর্তী দূরত্বের মান বের করতে বলতে পারে। এই মানে স্যার সূত্রটা অ্যাকচুয়ালি আসলে এই যে f is equal to g into m1 m2 by r স্কয়ার, এই হচ্ছে সূত্র আমার। এই যে সূত্র হচ্ছে যে বক্স করে দিয়েছি আমি, নেভি ব্লু একটা বক্স করে দিয়েছি, এটাই হচ্ছে এখানে সূত্র এক্স্যাক্টলি। বিষয়টা বুঝতে পারছো কিনা? আচ্ছা এবার ধরো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ এটা হচ্ছে আমার পৃথিবী। এখন এই পৃথিবীর উপরে এইখানে ধরো একটা মানুষ আছে আমার, এটাকে ধরলাম আমরা এম, আর পৃথিবীর ভরটাকে আমরা ধরলাম হচ্ছে ক্যাপিটাল এম, এবং এই পৃথিবী তাকে আকর্ষণ করবে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটার কেন্দ্র, বা ধরলাম এই এই পর্যন্ত আকর্ষণ বলটা কাজ করবে। তাহলে এই পৃথিবীর যে ব্যাসার্ধ, এটাকে ধরলাম আমরা আসলে আর, ক্যাপিটাল আর। কেন ক্যাপিটাল আর ধরলাম? পৃথিবীর ব্যাসার্ধ অনেক বড় একটা জিনিস, বিষয়টা বুঝছো কিনা? তাহলে এখন পৃথিবীর, আমরা জানি যে মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাই মহাকর্ষ বল। কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, যে দুইটা বস্তুর আকর্ষণ বল কাজ করবে, দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় বা আর্থ হয়, তখন ওই বলটাকে আমরা বলি হচ্ছে কি, ওই বলটাকে আমরা বলি অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলটা আসলে এক ধরনের মহাকর্ষ বল। তাহলে এখানে সেম কাহিনী। তাহলে এই যে পৃথিবী, এই লোকটাকে কি বলে আকর্ষণ করবে? এখানে এই পৃথিবী এই লোকটাকে কি বলে আকর্ষণ করবে, সেটা এই যে সূত্রটা আমরা ইউজ করব। অভিকর্ষ বল। হ্যাঁ, ওই সেম সেম সূত্রটাই আমরা ইউজ করব, এই যে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা এখানে প্রথমে কি বসাবো একটু দেখো। আচ্ছা তাহলে এখন আমি জাস্ট এটাকে একটু ঘুরাই দিই, আমি যদি এভাবে লিখি জি ইনটু, আচ্ছা ঘুরানো লাগবে না। এখন কথা হচ্ছে এই যে এফ ইজ ইকুয়াল টু আরেকটা সূত্র আমরা পড়ছিলাম, এফ ইজ ইকুয়াল টু আরেকটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, মনে আছে? নিউটনের দ্বিতীয় সূত্র। জি স্যার, মনে আছে তো। আচ্ছা এই বলটা যখন সমতলে চলবে বা আনুভূমিকভাবে চলবে, তখন হচ্ছে এই সূত্রটা কাজ করবে। কিন্তু সে উল্লম্বভাবে যখন কাজ করবে, মানে উপর থেকে নিচে যখন কাজ করবে, তখন এই যে এই সূত্রটা কি হয়ে যাবে? এফ ইজ ইকুয়াল টু এমজি। কারণ এম জি। হ্যাঁ, তার কারণ তখন যখন এই লোকটাকে নিচের দিকে যে টানতেছে, এখানে যে ত্বরণটা কাজ করবে, এখানে ত্বরণটা কাজ করবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ যেটার মান নির্দিষ্ট আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে কিনা? তাহলে এখন এই যে এফ ইজ ইকুয়াল টু আমি কি পাইছি, এটার উপর যে এই যে এফ ইজ ইকুয়াল টু
এফ ইজ ইকুয়াল টু আমি এমজি পাইছি না, এমজিটা আমি এখানে বসাই দেবো জাস্ট, আর কিচ্ছু না। ইজ ইকুয়াল টু এই সেম জিনিস আবারও দিব আমরা, জি ইন্টু এম বাই আর স্কোয়ার। এবার দেখো তাহলে কি লিখতে পারি এবার, আমি এই জিটাকে এই পাশে রাখলাম, এমটাকে যদি ওই পাশে নিয়ে যাই, জিটাকে এই পাশে রাখলাম, এমটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াইলো, জি ইন্টু এম ক্যাপ আর স্কোয়ার, আর এই যে এমটা এখানে গুণ অবস্থা হলে, গুণ অবস্থা হলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে উপরে একটা এম নিচে একটা এম, এই দুটো কি হবে এখন, এই যে এই এম আর এই এম কাটা যাবে, তাহলে বাকি থাকে কি আসলে জি এম বাই আর স্কয়ার। এইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। আর এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর ভর কত আমাদের, এই এম এর ভ্যালুটা কত আসবে, পৃথিবীর ভর কত, এটা তোমাকে দেওয়া থাকবে অথবা তোমাকে মুখস্থ রাখতে হবে। 5.98 ইন্টু 10⁻24, 5.98 ইন্টু 10⁻, এটা তো স্যার পৃথিবীর ভর না? হ্যাঁ পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ কত, এটা এত কেজি, এটা কিন্তু কেজি, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 ইন্টু 10⁻6 মিটার। এই ভ্যালু দুইটা, হ্যাঁ তোমাকে এই ভ্যালু দুইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো না, পারবো জি স্যার। স্যার পারবো। তাহলে অভিকর্ষ ত্বরণটা সবাই ক্যালকুলেটর একটু বের করো তো, দেখে তো কার মানে ভ্যালুটা কত আসে সবার। আমি তো বের করছিলাম মেবি 9.83 প্লাস 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 আর আসে। আচ্ছা সবাই একটু ক্যালকুলেট করুক, বের করুক কার কত আসে দেখি আমি। আমি তো সূত্র দিয়ে দিলাম, এই জি এর মানও আছে উপরে, জি এর মানটা আছে না উপরে, এম এর মান আছে, আর এর মান আছে, জি এর মান কত 6.67 ইন্টু 10⁻11। লিখছো সূত্রগুলা? স্যার হুম, অঙ্কে হলো 9.82। ওই 9.82টা বাদ দিয়ে 9.8 রাখবো আমরা। তবে জি স্যার। পৃথিবীর সর্বত্র কিন্তু এই অভিকর্ষ ত্বরণের মানটা একই রকম না, তবে আমরা এটা ধরে নিছি যে একরকম আর কি, কারণ পৃথিবীটা তো একদম সম্পূর্ণ গোল না, তাই না? তো এখন একটা জিনিস খেয়াল করো আমাকে, চ্যাপ্টার স্যার। হ্যাঁ আমি একটা জিনিস যদি এখানে একটু বলি, তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে জি এর ভ্যালুটা, জি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আসলে কিসের উপরে, জি এর ভ্যালুটা দেখো এখানে, এই যে ক্যাপিটাল জি বা মহাকর্ষীয় ধ্রুবক, এটা তো নির্দিষ্ট, এটার মানটা তো চেঞ্জ হবে না, হবে, এটা 6.673 10⁻11, এটা যেটা আছে ওইটাই। পৃথিবীর ভর, এটা কি চেঞ্জ হবে, হবে না। না স্যার। তাহলে চেঞ্জ যেটা হইতেছে সেটা হচ্ছে দূরত্ব, মানে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। এখন পৃথিবীটা তো সম্পূর্ণ গোল না, একেবারে গোল না, অনেকটা এইরকমের, এই যে আমি এখানে যে চিত্রটা আঁকছি অনেকটা এরকমের, এই যে এই। তাহলে এখন দেখো এইখানে যে ব্যক্তি থাকবে আর এইখানে যে ব্যক্তি থাকবে, এই কেন্দ্র থেকে এই দুজনের দূরত্ব কি একই হবে, না স্যার। হবে না। তাহলে দূরত্ব চেঞ্জ হলে আমার জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে না, হ্যাঁ স্যার। এইটাই। তো এজন্য পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন রকমের, যেখান থেকে মনে করো কি বলে কেন্দ্র থেকে যার দূরত্ব অনেক বেশি, হ্যাঁ তার এখানে জি এর মানটা ওইভাবে আসবে, আর যার অনেক কম তার জন্য আরেক রকমের আসবে, বুঝছো? কিন্তু এখন এক এক জায়গায় এক একটা জি এর মান যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের গবেষণা বলো বা স্টাডি বলো এক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেই জন্য এরা কি করছে, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে নিছে, সেটা হচ্ছে কত 9.8। এই আর এর মানটা একটা ধরে নিছে যে পৃথিবীর ব্যাসার্ধ একটাই, সেটা ধরে নিছে কত এখানে 6.37 ইন্টু 10⁻6
6, কিন্তু এইখানে এটাও এই এই বৃত্তের ক্ষেত্রে এইটার মান আর এটার মান কি স্যার সেম হবে? লিমিট দেখাচ্ছে স্যার, টাইম লিমিট দেখাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আমরা নতুন লিংক দিব। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে এই যে এখানে যে দূরত্বটা আর এখানে যে দূরত্ব, এটা দুটো তো সেম না আমার, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে আমরা একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধের মান আমরা ধরে নিছি। এই জন্য আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু আসা হলো, সেটা হচ্ছে 9.8, নাথিং এলস। বিষয়টা বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার বুঝছি। এই আচ্ছা, এই মহাকর্ষ বলে তাহলে তো আর কারো কোনো কোনো সমস্যা নাই আছে? মাত্রা দেখাবা বলছিলা তুমি ভাই। ও মাত্রা মাত্রা, আচ্ছা। আমি যেটা মাত্রা যদি বের করতে যাই, এই যে এককটা আছে না, একক দিয়ে আমি মাত্রা বের করে ফেলবো। একটু খেয়াল করো, এটা হচ্ছে একক। এখন আমি যদি মাত্রা বের করতে চাই, দেখো নিউটনের মাত্রা কি বলতে পারবা? স্যার একটা কি সেম? এল বাই হ্যাঁ এককটা কি স্যার এল সেম? বাই হ্যাঁ ডি হ্যাঁ, স্কয়ার। এটাই মহাকাশ বলছেন এটা। এটাই, এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের একক। এখন এই মহাকর্ষ ধ্রুবকের যে তোমার মাত্রাটা, এটা রাফিন জানতে চাইছে। বলের মাত্রা জানো কিনা? বল এফ, এফ ইজ ইকুয়াল টু কি? এম এল এফ ইজ ইকুয়াল টু এম কি? এল টি ইনভার্স টু এম এ। তাহলে এমটা কি আসলে ভর? স্যার এটার মাত্রা কি স্যার এমএলটি মাইনাস 2 হবে স্যার? হ্যাঁ, -2 না, ইনভার্স 2। এম এল, বুঝছো কি না? জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। এমএলটি ইনভার্স 2। এম এল টি ইনভার্স 2 মানে মাগো, এটা এটা কিভাবে হইলো বলো তো আমাকে? ভরের, এই ভরের মাত্রা কি হবে? ভরের ইংলিশ হচ্ছে মাস। তাহলে ফার্স্টে কি হবে? এম। ত্বরণের এককটা কি? ত্বরণের ত্বরণের এককটা হচ্ছে মিটার মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে। তাহলে এখন এই যে মিটার, এই মিটারটাতে কি বোঝায়? দৈর্ঘ্য বোঝায় না? লেন্থ স্যার লেন্থ। দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ। লেন্থের ফার্স্ট লেটার হচ্ছে এল, আর এই যে এটা হচ্ছে টাইম, সময় টি, আর ওই যে ইনভার্স 2 থাকবে। তাহলে এই যে আমি বলের মাত্রা কি পাইলাম? এম এল পার টি স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে যে নিউটন, বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে কি? নিউটন। ওইটা থেকে আমার এই এককটা আসছে অ্যাকচুয়ালি। তাহলে আমি এখানে এই বল, যেহেতু নিউটন তার মানে বলের মাত্রা, তাহলে বলের মাত্রা আমি আগে লিখে নিই, এম এল টি ইনভার্স 2। এই মিটার স্কয়ার আসলে দৈর্ঘ্য বুঝাইছে, এখানে কি হবে আবারও? এল স্কয়ার ডট, এবার বুঝাইছে পার কেজি স্কয়ার। কেজি মানে হচ্ছে ভর, ভরের ইয়া কি? মাস, ম্যাস আর কি। এই যে তাহলে এম ইনভার্স 2। এবার এটা আমরা ক্যালকুলেট করব, দেখো ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো আমার? এল পাইলাম কয়টা আমি? এল পাইছি স্যার 3টা। তাহলে এল টু দি পাওয়ার 3 গেল। এখন দেখো এখানে দুইটা মাইনাস আছে, একটা প্লাস আছে, তাহলে কি হবে? এই দুইটা এম থেকে আমরা আমরা এই সূচকের অঙ্ক যারা করছি, এখন পর্যন্ত তোমরা করছো কিনা জানি না, যদি এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় পাওয়ার। যদি দুইটা বেস থাকে, একই বেস, দুইটা বেস থেকে আমরা একটা বেস নেব এবং তাদের পাওয়ার গুলো আমরা যোগ করে দিব। হ্যাঁ, আমি যদি একটু ইয়া করি, দাঁড়াও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ভেঙে ভেঙে করাই দিই। তাহলে আমরা এই দুইটা, এখানে এল দুইটা, দুইটা থেকে একটা নিব, এদের পাওয়ারগুলো, ওর পাওয়ার হচ্ছে এল এর এখানে কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার না থাকা মানে হচ্ছে 1, আর ওর পাওয়ার হচ্ছে 2, এটা আমরা যোগ করব। এই ডট এম আছে দুইটা আমার, কি হলো? কানেকশনের প্রবলেম করতেছে না? ডট এম, এম নিলাম আমরা। আচ্ছা, এম ওর পাওয়ার হচ্ছে 1 আর ওর পাওয়ার হচ্ছে -2। এই তাহলে শুধু 1 হবে। তাহলে টি, টি আছে একটাই, সেটা -2। এবার আমরা যোগ করব, দেখো
তাহলে এখানে এল এর পাওয়ার কত আসে 3, এম এর পাওয়ার কত আসে ইনভার্স 1, টি এর পাওয়ার কত আসে ইনভার্স 2। এই হচ্ছে তোমার কি বলে জি এর, এই যে এটা হচ্ছে জি এর মাত্রা। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়লাম অ্যাকচুয়ালি আসলে মহাকর্ষ বল আর হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই দুইটা টপিক, তাই না? জি স্যার। এই আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। হ্যাঁ, কালকে সকাল 10টা যার যার ভালো লাগবে শেষে জয়েন করো, যার যার ভালো লাগবে না জয়েন করার দরকার নাই, বুঝছো কি না? তবে লাইভ ক্লাসে জয়েন করলে একটা সুবিধা কি আমি তোমাদেরকে বলি, লাইভ ক্লাসে একটা জয়েন করার সুবিধা যে তুমি আমাকে তাৎক্ষণিক কিছু প্রশ্ন করতে পারবে। অনেকে মনে করবা যে থাক ক্লাসটা করবো না, স্যার তো এখন থেকে ইউটিউবে আপলোড দিবে, আমি ইউটিউব থেকে দেখিয়ে নেব, কিন্তু ইউটিউবে কিন্তু আমাকে তাৎক্ষণিক কোশ্চেনটা তুমি করতে পারবে না। কোন একটা টপিক যদি তুমি বুঝতে না পারো, এই তাৎক্ষণিক কোশ্চেন, ইনস্ট্যান্ট কোশ্চেন আমাকে কিন্তু করতে পারতেছো না, যে স্যার আমি এটা বুঝতে পারি না, ওইটা কিন্তু আর তখন করতে পারবে না। লাইভ ক্লাসে যে সুবিধাটা হবে যে তুমি আমাকে তাৎক্ষণিক কোশ্চেন করতে পারতেছো, যে স্যার এইখানে এই টপিকটা আমি বুঝি নাই, বা এই ভ্যালুটা কিভাবে আসলো, বা দ্বিতীয় লাইনটা কিভাবে করলেন, হ্যাঁ এই কোশ্চেনটা কি তুমি আমাকে এখানে করতে পারতেছো। আমার কথা বুঝছো কিনা? আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ, সবাই ভালো থাকো তাইলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার, টাটা বাই বাই।